আপনার গ্রামের দিকে একটু তাকিয়ে দেখুন, এমন একটি পরিবার খুঁজে পাওয়া কঠিন যারা কোনো না কোনো এনজিওর কাছ থেকে ঋণ গ্রহণ করেনি। কেউ নিয়েছে গরু কেনার জন্য, কেউ দোকান দেওয়ার জন্য, কেউ ছেলের পড়াশোনার জন্য, আবার কেউ শুধুই সংসারে খরচ চালানোর জন্য। কিন্তু একটা প্রশ্ন কি কখনো ভেবেছেন, কেন এমন অনেক পরিবার আছেন যারা 10-15 বছর ধরে ঋণ নিয়ে যাচ্ছেন, তবু তাদের কিস্তি শেষই হচ্ছে না? তাহলে এনজিও ঋণ কি গ্রামের মানুষের জন্য উন্নতির হাতিয়ার, নাকি এটি একটি ধীরে ধীরে বড় ঋণের ফাঁদে পরিণত হচ্ছে? আজকের ভিডিওতে আমরা অর্থনৈতিক গবেষণা এবং বাস্তবতার ভিত্তিতে এই পুরো বিষয়টি জানার চেষ্টা করব। সর্বপ্রথম আসুন আগে জেনে নিই এনজিও কি এবং কেন এই ঋণ বা কিস্তি ব্যবস্থা শুরু হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার পর গ্রামীণ দরিদ্র মানুষের কাছে ব্যাংক থেকে ঋণ পাওয়া প্রায় অসম্ভব ছিল, কারণ ব্যাংক জামানত চাইতো। কিন্তু একজন দরিদ্র কৃষক বা দিনমজুরের কাছে তো কোনো জমি বা সম্পদ ছিল না। এই সমস্যার সমাধান হিসেবে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট ধারণা জনপ্রিয় হয়। উদ্দেশ্য ছিল খুবই ভালো, অল্প টাকা দিয়ে মানুষকে ছোটো ব্যবসা শুরু করতে সাহায্য করা, যাতে তারা নিজেরাই আয় করতে পারে। আজ বাংলাদেশে অসংখ্য এনজিও এই ধরনের ক্ষুদ্র ঋণ সঞ্চয় এবং বিভিন্ন আর্থিক সেবা দিয়ে থাকে। তাহলে প্রশ্ন হলো, সমস্যা কোথায়? সমস্যা শুরু হয় তখন যখন ঋণ উৎপাদনের পরিবর্তে ভোগের কাজে ব্যবহৃত হয়। ধরুন কেউ চিকিৎসার জন্য 50,000 টাকা ঋণ নিল। এই টাকা থেকে কোনো নতুন আয় তৈরি হবে না, কিন্তু কিস্তিতেও ঠিকই দিতে হবে। ফলে কয়েক মাস পর দেখা গেল পুরনো কিস্তি শোধ করতে নতুন ঋণ নিতে হচ্ছে। এভাবেই শুরু হয় ঋণের চক্র। এখন আপনি আপনার গ্রামের পরিবারগুলোর দিকে তাকান, দেখবেন অনেক পরিবার আছে 10-15 বছর ধরে একের পর এক কিস্তি নিয়ে যাচ্ছেন, তবু তাদের ঋণ যেন সুদ শেষই হচ্ছে না। এই ব্যাপারটা কেন হয়? কারণ বিষয়টি শুধু সুদের নয়, এটি নগদ অর্থ প্রবাহেরও সমস্যা। যখন আয়ের চেয়ে ঋণের কিস্তির চাপ বেশি হয়ে যায়, তখন পরিবারের হাতে নতুন বিনিয়োগের মতো টাকা থাকে না। তখন মানুষ বাধ্য হয় এক ঋণ শোধ করতে আরেক ঋণ নিতে, এরপর আরেকটি, এরপর আরও একটি। অনেক গবেষক এটিকে ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ বলেন। ধরুন একজন কৃষক 80,000 টাকা ঋণ নিলেন, হঠাৎ বন্যা হলো, ফসল নষ্ট হয়ে গেল। এখন লাভ তো দূরের কথা, মূলধনই উঠে আসেনি, কিন্তু কিস্তি বন্ধ নেই। তখন কি হবে? পরিবারের গরু বিক্রি করবে অথবা অন্য এনজিও থেকে নতুন ঋণ নেবে। এই বাস্তবতা বাংলাদেশে অনেক এলাকায় দেখা যায়। এখন প্রশ্ন হলো, তবে কি এনজিও খারাপ? না, এমন বলা ভুল হবে। কারণ অসংখ্য মানুষ এই ঋণ ব্যবহার করে দোকান খুলেছেন, গবাদি পশু পালন শুরু করেছেন, কৃষি উৎপাদন বাড়িয়েছেন এবং পরে নিজের ফায়দা দাঁড়িয়েছেন। অর্থাৎ একই ঋণ একজনকে সফল করতে পারে, আবার আরেকজনকে সমস্যায় ফেলতে পারে। পার্থক্য তৈরি করে ঋণের ব্যবহার, ব্যবসার লাভ, পারিবারিক পরিকল্পনা এবং আর্থিক শিক্ষায়। অনেক এনজিও সদস্যদের কাছ থেকে নিয়মিত সঞ্চয় গ্রহণ করে থাকেন। এর উদ্দেশ্য হলো সদস্যদের ভবিষ্যতের জন্য অর্থ জমাতে উৎসাহ দেওয়া। অনেক প্রতিষ্ঠানে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী মুনাফা বা লাভও দেওয়া হয়, কিন্তু সমস্যা হয় যখন মানুষ পুরো শর্ত না বুঝে টাকা জমায়, অথবা মনে করে সবসময় সমানভাবে লাভ পাওয়া যাবে। তাই কোনো সঞ্চয় প্রকল্পে যোগ দেওয়ার আগে সব শর্ত ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। আবার আমাদের গ্রামে অনেকে ভাবেন বিমা মানে সবসময় লাভ। আসলে বিমার মূল উদ্দেশ্য লাভ নয়, বরং বড় আর্থিক ঝুঁকির সময় পরিবারকে কিছুটা সুরক্ষা দেওয়া। তাই বিমা এবং সঞ্চয়কে এক জিনিস ভাবা ঠিক নয়। এখন আসি সুদের প্রশ্নে। বাংলাদেশে অধিকাংশ প্রচলিত ক্ষুদ্র ঋণ সুদভিত্তিক। যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখেন, তাদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার অর্থনীতিবিদরা বলেন ঋণ পরিচালনার খরচ, ঝুঁকি এবং প্রশাসনিক ব্যয়ও একটি বাস্তব বিষয়। অর্থাৎ এই বিষয়টি নিয়ে অর্থনীতি ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, সমাধান কি? প্রথমত, শুধু খরচ চালানোর জন্য ঋণ নেওয়া বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ঋণ নেওয়ার আগে হিসাব করতে হবে এই টাকা থেকে নতুন আয় হবে কিনা। তৃতীয়ত, এক ঋণ শোধ করতে আরেক ঋণ নেওয়াতে যতটা সম্ভব এড়াতে হবে। চতুর্থত, সঞ্চয় ও আর্থিক শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি এনজিও ঋণ কি মানুষের জন্য সবচেয়ে বড় ফাঁদ? উত্তর হচ্ছে সব সময় না। কিন্তু ভুল পরিকল্পনা, কম আয় এবং ধারাবাহিক নতুন ঋণ অনেক পরিবারকে সত্যি ঋণের চক্রে আটকে দিতে পারে। তাই সমস্যার মূল কারণ শুধু এনজিও নয়, সমস্যা হলো ঋণের সঠিক ব্যবহার না করা, অর্থনৈতিক পরিকল্পনার অভাব এবং অনেক ক্ষেত্রে দারিদ্র্য নিজেই। আপনি কি মনে করেন এনজিও ঋণ কি গ্রামের মানুষের জন্য উন্নয়নের সবচেয়ে বড় হাতিয়ার, নাকি ধীরে ধীরে এটি গ্রামের মানুষের জন্য ঋণের ফাঁদে পরিণত হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।